নৈরাজ্য সৃষ্টির জন্য গাজীপুরে সন্ত্রাসীরা অস্ত্রের মজুত করেছে বলে জানান মহানগর পুলিশ কমিশনার। বলেন, এর পেছনে সাবেক মেয়র ও পুলিশের সাবেক আইজিপির ইন্ধন রয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্টে শুধু গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মী সহ ৮২ জনকে আটক করা হয়েছে। গাজীপুরে ধীরাশ্রমে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস দমনে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। রাত থেকে শুরু হওয়া অভিযানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বড় বড় নেতাদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কমিশনার। অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু করেছেন। সেই অপারেশনের অংশ হিসাবে আমরা যৌথ বাহিনী অপারেশন চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি গাজীপুরে তারা প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতাকর্মীদের উস্কে দেওয়া হচ্ছে, মজুত করা হচ্ছে অস্ত্রের। গাজীপুরের সাবেক মেয়র এবং সাবেক আইজিপির বিরুদ্ধেও অভিযোগ তার। যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না, জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না এই কথা বলে, তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। অশান্ত করতে চায় জনগণকে, অস্বস্তি করতে চায় জনগণকে, ঘুমাতে দিতে চায় না, তাদেরকে সমীচীন জবাব আমরা দিতে চাই। এদিকে সন্ত্রাসীদের ঠেকাতে পুলিশ প্রশাসনের সাথে মাঠে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। তাদের এই হুমকির বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়ে এবং প্রতিরোধ করার জন্য সবসময় কাজ করে যাচ্ছি। ধীরাশ্রমের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ির আশপাশে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকেই। বেশিরভাগ বাড়িঘরে ঝুলছে তালা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। রাত ১২টার দিকে উপজেলার টেপির বাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত 11:30টার দিকে ওই বহুতল বাড়িটি ঘেরাও করে পুলিশ। পরে ভবনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। অপারেশন ডেভিল হান্ট সহ গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের সর্বশেষ অগ্রগতির বিষয়ে জানাবেন। সিরাজগঞ্জের সংসদ সদস্য চয়ন ইসলামের গ্রেপ্তারের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালায় পুলিশ এবং সেখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংবাদে তারা জানতে পারেন যে সেখানে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম আত্মগোপনে আছেন এবং সেই ভবনটিতে তিনি গত ২ মাস ধরে আত্মগোপনে ছিলেন। এই খবরে কিন্তু পুলিশ সেখানে অভিযান চালায় এবং রাতে তাকে গ্রেপ্তার করে। এবং আমরা যেটি জেনেছি যে চয়ন ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বেশ কিছু মামলা রয়েছে এবং তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন, আওয়ামী লীগ মনোনীত, এবং তিনি এই বৈষম্য বিরোধী যে সরকার আন্দোলনের পর যখন নতুন সরকার গঠন হয় তারপর থেকে তিনি কিন্তু বিভিন্ন সময় আত্মগোপনে চলে যান এবং এক পর্যায়ে তিনি শ্রীপুরে গত ২ মাস ধরে অবস্থান করছিলেন। এবং আমরা আরো খবর নিয়ে যেটি জেনেছি যে গতকাল ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে গাজীপুর মহানগর পুলিশ ২ জন যুব মহিলা লীগ নেত্রীকে বিভিন্ন স্থান থেকে আটক করেছে এবং তাদের যে অভিযান সেটি চলমান রয়েছে। এখানে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে যেটি বলছেন যে কতিপয় আওয়ামী লীগ নেতা এবং তাদের দোসররা যেভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন যে মানুষকে ঘুমাতে দেবেন না, তাদের নৈরাজ্য করা হবে, এই নৈরাজ্যের জবাবে আসলে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডেভিল হান্ট অভিযান পরিচালনা করছেন এবং তারা বলছেন যে এটি পুলিশের জন্য চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত অস্ত্রধারী সন্ত্রাসী এবং যারা এখানে দুষ্কৃতিকারী তাদের ধরা না পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ কমিশনার বলেছেন যে অবৈধ অস্ত্রের মজুদ করছে সন্ত্রাসীরা। সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে কিনা, কোনো তথ্য আছে কিনা এ বিষয়ে?
দেখুন, যেগুলো যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশের ভাষ্য তারা আওয়ামী লীগ এবং তাদের দোসর এবং অনেকে আওয়ামী লীগের নেতাকর্মী, এবং তাদের বিরুদ্ধে এর আগেও কয়েকটি মামলা রয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে, এবং সেই প্রেক্ষিতে তাদেরকে আটক করা হচ্ছে। তবে অস্ত্র উদ্ধারের যে ঘটনাটি আমরা পুলিশ থেকে বলা হচ্ছে যে তাদেরকেও গ্রেপ্তার করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি অস্ত্র উদ্ধারের, যে কতটি অস্ত্র আসলে উদ্ধার হয়েছে বা অস্ত্র উদ্ধারের কোনো তথ্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানাতে পারেনি। তবে যাদেরকে গ্রেপ্তার করেছে, আপনি জানেন যে গতকাল 65 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজকেও কিন্তু সেই অভিযান ছিল এবং একজন সংসদ সদস্য চয়ন ইসলাম সহ যুব মহিলা লীগের 2 জন নেত্রীকে আটক করা হয়েছে, এই তথ্য আমাদের কাছে রয়েছে। এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী গতকালে যে তথ্য, সেই হালনাগাদ তথ্য আমাদেরকে দিবেন, সেই আলোকে আমরা তখন আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে পারবো যে আসলে কতজন পরবর্তীতে গ্রেপ্তার হয়েছেন বা তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা। গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্টের অগ্রগতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। সংস্কারের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আগামী সপ্তাহে। এরপরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি হবে জুলাই চার্টার, যার আলোকে সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। এদিকে প্রশাসনকে ঢেলে সাজানোর জোর দাবি ছাত্রনেতাদের। একই সঙ্গে দ্রুততম সময়ে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চান তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈর শাসনের পতনের পর ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো ঢেলে সাজাতে 6টি সংস্কার কমিশন গঠন করে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন এরই মধ্যে প্রকাশ হয়েছে। এতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, জনপ্রশাসনের পদোন্নতি, পুলিশের নিরপেক্ষতা ও জবাবদিহিতা বাড়ানো সহ 2000-এর মতো সুপারিশ করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, এসব সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক শিগগিরই। রাজনৈতিক দলের সাথে আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টার, এর আলোকেই সংস্কার সুপারিশ বাস্তবায়ন। ন্যাশনাল কনসেনসাস কমিশন, এটার কাজটা হবে হচ্ছে যে তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বা স্টেক হোল্ডারগুলোর সাথে এই যে 6টা কমিশনের যে রিপোর্ট হলো, সেই রিপোর্টগুলো নিয়ে বসা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলছেন, অনেক কাজের বাধাই আমলাতন্ত্র। আমলাদের অনেকেই সরকারকে সহযোগিতা করছেন না। তাই সবার আগে দরকার প্রশাসনের সংস্কার। আমলাতন্ত্রের বর্তমান ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা কঠিন। যেই সরকারই আসুক না কেন, তাদের যে ম্যান্ডেটই থাকুক না কেন, তাদের যতগুলো কর্মসূচি থাকুক না কেন, যদি আপনার এই বিদ্যমান এই দেউলিয়াত্বপূর্ণ এবং এই রুলিং মেন্টালিটি সম্পন্ন আমলাতন্ত্র থাকে, কোনো রাজনৈতিক দলই প্রপারলি ফাংশন করতে পারবে না, কোনো সরকারই প্রপারলি ফাংশন করতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংস্কারের পাশাপাশি জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে। সবার আগে প্রয়োজন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পরে কি আমরা কখন ভাবতে পারি যে আমরা আবার সেই ধরনের একটা কারাগারের মধ্যে পড়ে যাই? একটা স্বৈরতান্ত্রিক যে কর্তৃত্ববাদী ফেসিবাদী সমাজ ব্যবস্থা আমরা ছিলাম, সেই ফেসিবাদী কর্তৃত্ববাদী সমাজ ব্যবস্থা থেকে আমরা মুক্তি চাই, এবং সেই মুক্তি চাওয়ার ক্ষেত্রে আমাদের ঐক্য লাগবেই। গত 16 বছরের গুম, খুন, ভোটাধিকার হরণে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসবে বিএনপি। সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেয়া হবে। পাশাপাশি আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠকে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনার তৈরি করা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছে বিএনপি। এদিকে নজরুল ইসলাম খান জানিয়েছেন, কোনো সংস্কার সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হলে বিরোধিতা করা হবে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।
রোববার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনাকে দুষছেন তিনি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হলে প্রতিরোধ করা হবে। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু নয়, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলব। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি মন্তব্য করেন, সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা 6 মাসেই প্রমাণ হয়েছে। আমরা কিন্তু ন্যায় বিচারের জন্য লড়াই করছি। আমরা বিচারের আওতায় আনতে চাই, আমরা শেখ হাসিনা দেশে ফিরে আনতে চাই। এটা চলমান প্রক্রিয়া থাকবে আইনের দৃষ্টিতে, বিচারের দৃষ্টিতে। কিন্তু যতক্ষণ হাসিনাকে আমি আনতে পারবো না, তাই বলে আমি নির্বাচন করবো না, এমন তো হয় না। দাবি আদায়ে বিএনপি আবারও রাজপথে নামতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে নির্বাচনী গণহত্যা হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এজন্য মৌলিক সংস্কার শেষেই নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। রোববার সন্ধ্যায় সিলেট মহানগর জামাতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচন সবাই চায়, তবে মৌলিক সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামাত কোনো বিশৃঙ্খলা পরিস্থিতিকে সমর্থন করে না জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত যখন সঠিক হবে তখনই আইনশৃঙ্খলা সহ সব পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রকৃত ডেভিলদের ধরা গেলে অপারেশন ডেভিল হান্টে দেশের জনগণের পাশে থাকবে বলেও জানান তিনি। মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। যারা আওয়ামী লীগের নেতাদের পালাতে সাহায্য করেছেন তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি বলেন, বেশিরভাগ নেতাই 5 ও 8 আগস্ট পালিয়েছেন। তখন সরকার ছিল না, পুলিশ অকার্যকর ছিল। প্রেস সচিব বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, প্রায় সব সূচক ইতিবাচক ধারায় ফিরেছে। জানান, ব্যাংক ডাকাতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ কিভাবে ফেরানো যায় সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার সাথে যোগাযোগ করা হয়েছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছে। তারা যেন আইনের আওতার বাইরে না থাকে, যে করে হোক তাদেরকে আইনের আওতায় আনার জন্য উনি এমফাসিস দিয়েছেন। উনি বলেছেন যে এটা খুবই যারা এই কাজগুলো করছেন তারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে। তো তাদেরকে যে করে হোক, যারা এখানে আছেন, যে করে হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। রমজান উপলক্ষে আজ থেকে খোলা ট্রাকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে সংস্থাটি। জানুয়ারিতে পণ্য বিক্রি বন্ধ রাখে টিসিবি। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে এই কার্যক্রম চলবে, পর্যায়ক্রমে অন্য শহরেও চালু হবে। খোলা ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল 100 টাকায়, চিনি 70 টাকা, মসুর ডাল 60, ছোলা 60 ও খেজুর 155 টাকা কেজি দরে বিক্রি হবে। নির্ধারিত স্থানের ট্রাক থেকে এসব পণ্য সবাই কিনতে পারবেন। এছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমেও কেনা যাবে। এদিকে এই মাসে নতুন 6 লাখ স্মার্ট কার্ড বিতরণ করবে টিসিবি। টঙ্গী ময়দানে আনুষ্ঠানিকভাবে ইজতেমা করার অনুমতি পেয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। রোববার তাদের কাছে মাঠ হস্তান্তর করে গাজীপুর জেলা প্রশাসন। এরপরই ময়দানে ইজতেমার প্রস্তুতির কাজ শুরু করেন সাদ অনুসারীরা।
তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 14 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। আয়োজনে মাওলানা সাদের অনুসারীরা। তাদের ইজতেমা আয়োজন নিয়ে নানা ধোঁয়াশা থাকলেও রোববার আনুষ্ঠানিকভাবে মাঠ হস্তান্তর করে গাজীপুর জেলা প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাদ অনুসারীরা ইজতেমা করতে পারবেন বলে জানিয়েছে প্রশাসন। মাওলানা জুবাইরের অনুসারীদের মতো তাদেরও নিরাপত্তা সহ সব সহায়তার আশ্বাস প্রশাসনের। ওনারা 14, 15 এবং 16 তারিখে ইজতেমা আয়োজন করবেন, তার জন্য তাদের কাছে আমরা মাঠ হস্তান্তর করলাম প্রশাসনের পক্ষ থেকে। তাদেরকে নিরাপত্তার বিষয়টা কিভাবে? এখানে অন্যান্য বার যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, যেভাবে সকল দপ্তর থেকে যেভাবে সহায়তা করা হয়, সরকার সেইভাবেই তাদেরকে ইজতেমা আয়োজনের জন্য সকল বিষয় করছে। এইটাই আমাদের কাছে এখন পর্যন্ত আছে। ইজতেমা হলে তো সেখানে পুলিশ, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অন্যান্য লজিস্টিক্সের দেওয়ার জন্য যেসব ডিপার্টমেন্ট থাকবে তারা তো সবাই থাকবে এখানে। মাঠ বুঝে পেয়ে প্রস্তুতির কাজ শুরু করেন মাওলানা সাদের অনুসারীরা। এবার ইজতেমা করলে আগামী বছর করতে পারবেন না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন শর্ত নিয়ে এখনই ভাবছেন না তারা। বলছেন সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করাই তাদের অগ্রাধিকার। আমরা তো আশা করব যে আমরা এখানে ইজতেমা করব, 60-70 বছর হলে আমরা এখানে ইজতেমা করে আসতেছি, এখানে ইজতেমা করবো এর তো আশা রাখি আমরা। আমাদের বড়দের এবং সরকারের মধ্যে আলোচনা হয়েছে, চিঠি হয়েছে, সেটার আলোকে আমরা এই 14-15 তারিখে আমরা এই ময়দানটা নিলাম এবং এই জিনিস এই অবস্থায় আমরা 18 তারিখে প্রশাসনের কাছে বুঝে দেব। এরই মধ্যে ইজতেমা ময়দানের 160 একর জায়গা পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। মুসল্লিদের জন্য সার্বক্ষণিক পানি ও বিদ্যুৎ সরবরাহ থাকবে। 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমা। 18 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবে তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। গত 17 ডিসেম্বর টঙ্গী ময়দানে সংঘর্ষে নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে মাওলানা জুবাইর অনুসারীরা। বিকেলে প্রেস ক্লাবে শুরাই নেজামের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রাতের আঁধারে তাদের লোকজনের উপর হামলা চালায় মাওলানা সাদের অনুসারীরা। সরকারি সিদ্ধান্ত অমান্য করে ইজতেমা ময়দানে প্রবেশ করেছিল সাদ অনুসারীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বক্তারা আরও বলেন, যারা নবী রাসূলকে কটাক্ষ করে এবং কোরআনের ভুল ব্যাখ্যা দেন তাদের সাথে আপোষের কোনো সুযোগ নেই। যারা কোরআন এবং হাদিস নিয়ে কটাক্ষ করে, যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, যারা আম্বিয়ায়ে কেরামদেরকে কটাক্ষ করে, তারা কোরআন এবং হাদিসের পন্থী হইতে পারে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো 764 কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 119 জন সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়াও গ্রেড 1 পদে 41, অতিরিক্ত সচিব 528 জন, যুগ্ম সচিব 72 জন ও উপসচিব পদে 4 জনকে পদোন্নতি দেওয়া হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমদ খানের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের আমলে সরকারি চাকরিতে বঞ্চনা শিকার কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাছে মোট 1540টি আবেদন জমা পড়েছিল। যাচাই বাছাই করে কমিটি 464 জনের পদোন্নতি দেওয়ার সুপারিশ করে। তিস্তা মহাপরিকল্পনায় কি থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে তিস্তা পাড়ের বাসিন্দারা। আপাতত ভাঙন রোধে 45 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার বিকেলে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে এই কথা জানান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে বাঁধ নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। অন্তর্বর্তী সরকার শক্তিশালী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারতের সাথে তিস্তা চুক্তি বাস্তবায়ন করবে বলে জানান তিনি। এই তিস্তায় 45 কিলোমিটার হচ্ছে ভাঙ্গন প্রবণ, তার মধ্যে 20 কিলোমিটার হচ্ছে বেশি ভাঙ্গে। তো আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকে নির্দেশ দিয়েছি, আগামী সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এই পুরো এলাকাটার ভাঙ্গন রোধে টেন্ডার কল করবে, মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টের লকারে 20 বছর পর্যন্ত অর্থ সম্পদ রাখতে পারে ব্যাংকটির কর্মীরা।
সাবেক বর্তমান প্রায় 300 কর্মকর্তা এমন লকার ব্যবহার করছেন। পর্যবেক্ষকরা বলছেন, এমন বিশেষ সুবিধা ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তাদের অনৈতিক কর্মকাণ্ডে প্রশ্রয় দেয়, সুযোগ তৈরি করে দেশের ভেতরেই অর্থ আড়াল করার। বাংলাদেশ ব্যাংকের ভল্ট কয়েক ধাপের নিরাপত্তা বলয়ে একটি মহা গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে বড় অঙ্কের নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা, স্বর্ণের রিজার্ভ রাখা হয়। স্থল ও বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের জব্দ করা স্বর্ণও থাকে এই ভল্টে। রাষ্ট্রীয় এই নিরাপদ স্থানেই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা রাখতে পারেন ব্যক্তিগত সম্পদও। তাদের জন্য রাখা বিশেষ লকারে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ আছে বলে মনে করে দুদক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেয়া দুদকের চিঠি ও অর্থ উপদেষ্টার সম্মতি বিবেচনায় লকারগুলো ফ্রিজ করা হয়েছে। ডেস্কে যে আমরা বক্সের মধ্যে রেখে সেটা মার্কিন কাপড় দিয়ে পেঁচিয়ে সিলগালা দিয়ে সিগনেচার করে তাদের হাতে দিয়ে দিই, তারা সেখানে রাখে। এবং সেটা একটা আলমিরার ভিতরে অল্প অল্প জায়গা এক একজনের জন্য, আলাদা করে কোনো লকার নেই। দ্যাট ইজ কোনো চাবি বহন করার এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের কোনো স্টাফের নেই। ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর লকার খুলে দেশি বিদেশি মুদ্রা, স্বর্ণালঙ্কার সহ ৪ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ পাওয়া যায়, যা তার নিয়মিত আয়কর রিটার্নে উল্লেখ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের এমন লকার সুবিধাকে প্রশ্নবিদ্ধ বলছেন বিশেষজ্ঞরা। কোনো বিশেষ প্রভাবশালী কর্মচারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের অবৈধ বা বৈধের সাথে অসামঞ্জস্য সম্পদ জমা রাখার জন্য এক ধরনের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছিল কিনা, প্রকারান্তরে এই ধরনের অবৈধ সম্পদ অর্জনের সম্ভাবনাকে উস্কে দেওয়া হয়েছিল কিনা, এই ধরনের প্রশ্নটা উত্থাপিত হওয়া খুবই স্বাভাবিক। গত ১.৫ দশকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক বর্তমান বেশ কয়েকজনের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হঠাৎ চট্টগ্রামে বেড়ে গেছে ডাকাতি। পুরনো গৃহকর্মী ও পরিচিত জনরা মিলে হানা দিচ্ছে বাসা বাড়িতে। পরপর ডাকাতির ঘটনায় বেড়েছে উদ্বেগ। পুলিশের অভিযানে কয়েকজন ডাকাত গ্রেপ্তার হলেও আতঙ্ক কাটেনি। অপরাধ রোধে পুলিশের আন্তরিকতার ঘাটতিকেই দুষছেন নগরবাসী। গত ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডির বাসায় হানা দেয় অস্ত্রধারী ডাকাত দল। এক পর্যায়ে বাড়ির মালিক সাবেক ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তাকে জিম্মি করে। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আহত অবস্থায় বাড়ির মালিককে উদ্ধার করে গ্রেফতার হয় 2 ডাকাত। কয়েকদিন আগে খুলশীতে অস্ত্রধারী ডাকাত দল হানা দেয় যমুনা অয়েল কোম্পানির সাবেক এমডির বাসায়। এ সময় গ্রেফতার হয় 12 ডাকাত। তেল কোম্পানির 2 কর্মকর্তার বাসায় ডাকাতিতে জড়িত গৃহকর্মী ও পরিচিতরা, বলছে পুলিশ। প্রথমে একজনকে অ্যারেস্ট করেছি, পরবর্তীতে আরেকজন, মনে হচ্ছে আরও 2 জন পালিয়ে গিয়েছে। 4 জনের মধ্যে অনেকে তাদের পুরো পরিচিত এবং বাসার কর্মচারীও থাকতে পারে। হঠাৎ চট্টগ্রামে ডাকাতি বাড়ায় পুলিশ প্রশাসনে দেখা দিয়েছে উদ্বেগ। আমাদের তদন্ত টিম সেখানে গিয়েছে, তারা দেখেছে প্রত্যেকটা বিষয় আসলে খুঁটিনাটি চেক করা হচ্ছে, যে এখানে বাড়ির মালিকের যে বক্তব্য প্লাস আসলে যে বাস্তবতা, সেটাকে আসলে কোঅর্ডিনেট করা হচ্ছে। ডাকাতি বেড়ে যাওয়ায় পুলিশের গাফিলতি থেকে দুষছেন চট্টগ্রামের নাগরিক সমাজ। 5ই আগস্টে পুলিশ আক্রান্ত হয়েছিল। পুলিশের নাগরিকদের প্রতি একটা ক্ষোভ, বিক্ষুব্ধতা, নিজেদের মধ্যে হতাশা, কখনো কখনো আতঙ্ক কাজ করেছে। ফলত তারা যেই পরিমাণ আন্তরিক থাকার কথা, আমাদের মনে হচ্ছে তারা সেই পরিমাণ দায়িত্বের প্রতি, কর্তব্যের প্রতি আন্তরিকতা নেই। গত 2 সপ্তাহে চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে 24 ডাকাত। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে হঠাৎ ডাকাতি বেড়ে যাওয়ার কারণ কি? অনেকে বলছেন পুলিশের আন্তরিকতার অভাব। পুলিশের তৎপরতা আসলে কতটা সন্তোষজনক? দেখুন, আমরা প্রতিবেদনে যেমনটি শুনছিলাম যে আসলে চট্টগ্রামের সাম্প্রতিক সময়ে ডাকাতির যে ঘটনা সেটি খুব বেশি বেড়ে গেছে এবং আমরা দেখছি এই সমস্ত ডাকাতির পেছনে ঘরের যে সমস্ত গৃহবৃত্ত রয়েছে কিংবা বাড়ির সিকিউরিটি গার্ড রয়েছে তাদের এক ধরনের
যোগাযোগ পাওয়া যাচ্ছে। আমরা আসলে এইগুলো নিয়ে যারা সমাজ নিয়ে যারা কাজ করেন, সমাজ চিন্তক, তাদের সাথে আমরা কথা বলছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে 5 আগস্টের পরে আসলে অনেকে নানা কারণে আসলে বেকার হয়ে গেছেন এবং সেই কারণে আসলে ডাকাতির মতো জঘন্য পেশাকে অনেকে বেছে নিয়েছে। এবং আমরা দেখছি যে এই ডাকাতির ঘটনা ঘটার পর থেকে পুলিশের পক্ষ থেকে তাদের যত সামান্য যেটুকু সাধ্য আছে সেটি দিয়ে তারা আসলে ডাকাতির ঘটনাগুলোকে রোধ করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখছি আসলে যে পরিমাণ তৎপরতা তাদের থাকার কথা ছিল সেটি খুব দেখা যাচ্ছে না। এবং সে কারণে আমরা দেখছি সমাজের উঁচু শ্রেণীর যে সমস্ত মানুষজন রয়েছে তাদের বাসাতেই আসলে সাম্প্রতিক সময়ে যে সমস্ত ডাকাতিগুলো হয়েছে সেগুলোর ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে আসলে আমরা আলাপ আলোচনা করে যেতে জানিয়েছি সেটি হচ্ছে, ধরেন অনেকে বলছেন যে গৃহবৃত্তদের জড়িত থাকার যে বিষয়টি সেটি নিয়ে লোকজন বলছেন, যারা সমাজ চিন্তক তারা বলছেন আসলে গৃহবৃত্তদেরকে আসলে তাদের যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেটি আসলে গৃহকর্তারা দিতে পারছে না, ফলে তারা আসলে নানা রকম অভাবের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছেন এবং সেই কারণে তারা আসলে সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশ করে ডাকাতির মতো ঘটনা পর্যন্ত ঘটাচ্ছেন। আমরা এটি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ডাকাতিকে যাতে একেবারে শূন্যের কোটায় আনা যায় সে বিষয় নিয়ে তারা কাজ করছেন এবং তারা ধারণা করছেন খুব কাছাকাছি সময়ের মধ্যে ডাকাতিকে তারা একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে চট্টগ্রামের ডাকাতির বিষয় আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে ডাকাতি ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। যশোর থেকে পাচারের শিকার বাংলাদেশি যুবক রাশিয়ার যুদ্ধে লড়াই করছেন। তারই ছোট ভাই মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাবন্দী। দালালদের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে এখন দুর্বিষহ দিন কাটছে তাদের। দুই ভাইকে ফেরাতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে পরিবার। যশোর সদরের বড় মেঘলা গ্রামের হাসিনা খাতুনের দুই ছেলে জাফর হোসেন ও বজলুর সর্দার। পরিবারের হাল ধরতে বড় ছেলে জাফর ৯ লাখ টাকায় সাইপ্রাস যাওয়ার আশায় একটি এজেন্সির সাথে চুক্তি করেন, কিন্তু প্রতারণার শিকার হয়ে প্রথমে সৌদি আরব ও দুবাই হয়ে পরে তাকে পাঠানো হয় রাশিয়ায়। সম্প্রতি মায়ের কাছে যুদ্ধের পোশাক পরা ছবি পাঠান জাফর। জানান রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেয়ার কথা। ২০ লাখ টাকায় দালাল চক্র তাকে বিক্রি করেছে দাবি পরিবারের। ছেলেরা সবাই ভয় পেয়ে গেছে, সবাই কান্দা কাটা করছে, মা আমরা দেশে যেতে পারবো না, আমাদের এই বিক্রি করে দিয়েছে, ২০ লাখ টাকা করে বিক্রি করে দিয়েছে। তারা বলেছে যে ক্লিনিকের কাজ দেওয়া হবে, বাবুর্চির কাজ দেওয়া হবে, তারা নিয়ে তাকে যুদ্ধের কাজে লাগাইছে। মামাতো ভাই মাহবুবুর রহমানের মাধ্যমে ঢাকার একটি এজেন্সির সঙ্গে যোগাযোগের কথা বলছেন স্বজনরা, তবে অভিযোগ অস্বীকার করেন তিনি। টাকা পাসপোর্ট দেওয়ার পরে রাশিয়া সাইপ্রাসে ভিসা হয়নি, লাস্টে টাকা পাসপোর্ট ফেরত দেওয়ার পরে প্রতিপন্থী গেছে না গেছে এটা আমি বিষয় জানি। এদিকে জাফরের ছোট ভাই বজলুর ২০২২ সালে অবৈধভাবে মালয়েশিয়ায় গিয়ে গ্রেপ্তার হয়ে সে দেশের কারাগারে বন্দী। আর এক ছেলে মালয়েশিয়ায় রয়েছে, তাও সব আটকা পড়ে রয়েছে জেলখানায়। আমাদের কপাল এমন খারাপ। সরকারিভাবে আরও জোরালো পদক্ষেপ ও প্রচার না চালালে অবৈধভাবে মানব পাচার ঠেকানো সম্ভব নয় বলছেন অধিকার কর্মীরা। দালাল চক্রের যে মূল রেকর্ডিং এজেন্ট, এদের শাস্তি হওয়া উচিত এবং এদের এই নাম্বারটা দিতে পারলে আমাদের পক্ষ থেকে, আমাদের সংস্থা থেকে যতটুকু করা আমরা সরকারি সহযোগিতা নিয়ে আমরা সেটুকু করার চেষ্টা করব। দুই ভাইকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে পরিবারটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৬ বছর ধরে বিকল বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের অত্যাধুনিক ল্যাসিক মেশিনটি। চোখের ছানি অপারেশনের ফ্যাকো মেশিনও ৭ মাসের বেশি সময় ধরে অকেজো, তাই চোখের চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে ল্যাসিক মেশিন সংযোজন হয় ২০১৪ সালে। ২০১৯ সালে মেশিনটি বিকল হয়ে যাওয়ার পর থেকে ল্যাসিক মেশিনের সুবিধাবঞ্চিত রোগীরা। আর চোখের ছানি অপারেশনের ফ্যাকো মেশিনটি অকেজো গত বছরের জুন থেকে। আমরা গরিব মানুষ, আমাদের তো অত টাকা খরচা করে ছানি অপারেশন করা সম্ভব না। যদি মেডিকেলে এটা ভালো মেশিন থাকতো তো আমাদের জন্য অনেক সুবিধা হইতো। অপারেশন আমি শুনছি নাকি হাতে অপারেশন করে, তো আমার একটু ভয় লাগতেছে। চিকিৎসকরা বলছেন ল্যাসিক ও ফ্যাকো মেশিন অকার্যকর থাকায় রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না তারা। ফ্যাকো সার্জারিটা আমরা পৌঁছে দিতে পারতেছি না, তবে আমাদের এখানে অ্যাভারেজ ১৫-২০ জন ছানি রোগী আসে, তো আমরা সেটা নর্মাল ওইটা আগে যে কনভেনশনাল যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে আমরা অপারেশন করে দিচ্ছি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ল্যাসিক মেশিনটি আর চালু করা সম্ভব নয়। তবে দ্রুত ফ্যাকো মেশিনটি চালুর উদ্যোগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এটা ধরেন নিয়ে চালাতে পারবে, মানে আমাদের অন্য কোনো হায়ার সেন্টারে বা এনআইওতে, তাহলে সেখানে আমরা ট্রান্সফার করার চিন্তা ভাবনা করব। আর একটা হলো যে ফ্যাকো মেশিন, সেটা তো ফ্যাকো মেশিন তো আমাদের অনেক ফ্যাকো হয়েছে, বর্তমানে আমাদের ক্যাসেট নেই, ক্যাসেট চলে আসবে কিছুদিনের মধ্যে, আসলে নতুন করে চালু হবে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে দিনে গড়ে রোগী ভর্তি হন 15 জন, আর বহির্বিভাগে চিকিৎসা নেন 160 রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।